18 ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল 10টা থেকে 11টা 30 পর্যন্ত জাতীয় নাগরিক কমিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অধ্যাপক ডক্টর এএসএম আলী আশরাফ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ডক্টর মাহাদি আমিন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা বিএনপি, ডাক্তার জাহেদুর রহমান, রাজনৈতিক বিশ্লেষক, নাসির উদ্দিন পাটোয়ারি, আহ্বায়ক, জাতীয় নাগরিক কমিটি, অধ্যাপক সাহাব এনাম খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আবুল কালাম মোহাম্মদ হুমায়ুন কবির, মাসুমুর রহমান খালিলি, সিনিয়র সাংবাদিক সার্জিস আলম, মুখ্য সংগঠক, জাতীয় নাগরিক কমিটি, সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক কমিটি, আকরাম হোসেন, যুগ্ম মুখ্য সংগঠক, জাতীয় নাগরিক কমিটি। তো কাজী যেটাকে বলছি, আমি বলছি যে বাংলাদেশের ফরেন পলিসি এখন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ফরেন পলিসি যদি আমরা ফলো করে থাকি, আপনি দেখবেন উনি কিন্তু ফরেন পলিসি ডাইভার্সিফাই করেছিলেন ইন্ডিয়ান ডমিনেশন থেকে বেরিয়ে আসার জন্য। জিয়াউর রহমানের পলিটিক্সটা কি ছিল? ওনার পলিটিক্সটা ছিল হলো আমি ইন্ডিয়ার আধিপত্য মানব না, সোজা বলেন নাই, কিন্তু কার্যক্রমের দ্বারা বলেছে তো বলেন নাই কি? উনি বলেছেন আমি ইন্ডিয়ার আধিপত্য থেকে বেরোবো। বেরোনোর উপায় হলো আপনার ফরেন পলিসি ডাইভার্সিফাই করা। উনি ফরেন পলিসি ডাইভার্সিফাই করেছিলেন। উনি মুসলিম দেশ ওআইসি সদস্য হয়েছিল, আমি তো ওআইসি ওখানে মেম্বার হয়েছিল লন্ডন কমিটিতে, চীনের সঙ্গে সম্পর্ক করেছিলেন, তাই না? নিউলিবারাল পলিসি কে এনেছিলেন বাংলাদেশে? আজকের গার্মেন্ট ইন্ডাস্ট্রি কিসের প্রধান? বাংলাদেশে যে এনার্জি ক্রাইসিস ছিল, সেই ক্রাইসিসটাকে আমরা মিটিগেট করার জন্য আমরা আমাদের এনার্জি সেক্টরটাকে ডাইভার্সিফাই করতে চেয়েছি। আমরা কুইক রেন্টালস থেকে মুভ করে আমরা অনেক ধরনের এনার্জি বাস্কেট এক্সপোর্ট করেছি এবং শেষে একটা প্রস্তাব আসছে যে ঠিক আছে, লেটস গো ফর নিউক্লিয়ার। এখন এই রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যেহেতু আমাদের বাস্তবায়নের একটা খুব সম্ভবত মধ্যম জায়গায় আছে, তাহলে এখন নেক্সট স্টেজ হচ্ছে পাওয়ার জেনারেশন পর হবে গ্রিড কানেক্টিভিটির পর হবে এই পাওয়ার প্ল্যান্টের সেফটি অ্যান্ড সিকিউরিটি এনশিওর করা। প্র্যাগমেটিক ফরেন পলিসি হবে যে, এবং একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের লঞ্জিভিটি হচ্ছে 50 থেকে 60 বছর। আপনি একটা স্টেডি ফরেন পলিসি বজায় রাখতে চান, এবং যেহেতু আমরা এই পাওয়ার প্ল্যান্টের এই ফুয়েল রড সাপ্লাইয়ের জন্য 50 মানে এই প্ল্যান্টের যত আয়ু থাকবে পুরো সময়টাতেই আমরা এই ফুয়েল রডের জন্য ডিপেন্ডেন্ট থাকবো রাশার প্রতি, এবং শুধু তাই না, এই ফুয়েল রড রিপ্যাট্রিয়েশনের জন্য আমরা রাশার উপর ডিপেন্ডেন্ট হব। আর স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচের ক্ষেত্রে যেখানে আমাদের এখানে বেঙ্গল অফ বে রয়েছে, সেখানে হলো আমাদের একটা নিরাপত্তা জরুরি। আমরা বরাবরই বলি থাকি এজ এ নেশন হিসাবে বা কালচারাল জায়গা থেকে যদি বাঙালি যে পুরা ডায়াসপোরা এবং এই বাঙালি ল্যান্ডের যে জনপদের যে মানুষগুলো আছে, সেই মানুষগুলো যদি এককভাবে নতুনভাবে নেতৃত্ব নিয়ে না আসতে পারে আমরা সাউথ এশিয়াতে, তাহলে হয়তো বা ইতিহাসের বাঁকে এই বঙ্গভূমির যে মানুষগুলো আছে তাদেরকে আমরা খুঁজে পাবো না বলে মনে করি। তো সেই জায়গা থেকে আমরা দুইটা জায়গাতে হলো ফরেন পলিসি নিয়ে কাজ করার ইচ্ছা। একটা হলো যে অ্যাজ এ নেশন যে আমরা কতটুকু যারা বেঙ্গালি নেশন রয়েছে আমরা কতটুকু ওয়ার্ল্ড স্টেজে ম্যাপিংয়ে আমরা থাকতে পারবো, এবং আমরা সেটা কতটুকু কালচারালি দক্ষিণ এশিয়াতে নেতৃত্ব দিতে পারবো এবং গ্লোবাল স্টেজে নেতৃত্ব দিতে পারবো। সেকেন্ড ওয়ান, এজ এ স্টেট আকারে আমাদের যে ইনস্টিটিউশনগুলো রয়েছে সেগুলোকে আমরা কতটুকু শক্তিশালী করতে পারবো। ভবিষ্যতেও যদি আমরা এমন একটা সরকার ব্যবস্থা চাই যেখানে কোনো পররাষ্ট্রনীতি থাকবে না, যেটা নতজানু, যেখানে সেভাবে পররাষ্ট্রনীতি তৈরি করা হবে যেখানে জনগণের স্বাধীনতা এবং অধিকার প্রতিষ্ঠা হয়, জনগণের জন্য অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে উন্নয়ন প্রতিফলিত হয়, তার জন্য আমাদের ফরেন পলিসি এবং ডোমেস্টিক পলিসিটাকে অ্যালাইন করতে হবে, এবং এটা ডিপেন্ড করবে একটা ইলেকট্রালি একটা লেজিটিমেট গভর্নমেন্টের উপরে, তারা কিভাবে রান করছে। আমরা যদি দেখি, যখনই বাংলাদেশে নির্বাচিত সরকার ব্যবস্থা ছিল, বাংলাদেশের পররাষ্ট্রনীতিতেও কিন্তু জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছিল। আমাদের ইতিহাসের দিকে যদি তাকাই, বাংলাদেশে প্রথমবারের মতন আমাদের অনেক জনপ্রিয় একটা শব্দ সংস্কার, সেই সংস্কারের জনক বা ধারক ছিল কিন্তু বিএনপি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।